আজ আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা হলো রূপার অভিশাপ ও তাহমিদের যাত্রা। মানে গল্পটার কেন্দ্রে আছেন তাহমিদ, একজন সাংবাদিক। হ্যাঁ, আর তিনি বেশ যুক্তিবাদী। মানে এই ভৌতিক বা ধরুন অলৌকিক ব্যাপার স্যাপার এসবে একদম বিশ্বাস করতেন না, ভাবতেন সব মনের ভুল। একদম। ওনার তো একটা টিভি শো ছিল, নামটা বেশ ইন্টারেস্টিং, ভৌতিক ও অভৌতিক। ঠিক, উদ্দেশ্য ছিল ওই সব ঘটনার পেছনে আসল কারণটা খুঁজে বের করা, মানে লজিক্যাল ব্যাখ্যা আর কি। যদিও নিজে কিন্তু একটু বিশ্বাসী ছিলেন না এসবে। গল্পের শুরুতেই কিন্তু ব্যাপারটা বেশ বোঝা যায়। ওনার এক সহকর্মী রাসেল, তার সাথে বেশ তর্ক লেগে যায়। হ্যাঁ হ্যাঁ, রাসেল বলছিল যে তার এক বন্ধু নাকি ভূতের পাল্লায় পড়ে মারা গেছে। আর তাহমিদ তো সেটা শুনেই উড়িয়ে দিলেন, বললেন ওসব কিছু না, লোকটা হতাশায় আত্মহত্যা করেছে। রাসেল তো রেগে আগুন। সে তখন চ্যালেঞ্জ করে বসলো যে তাহমিদের নিজের সাথে কিছু না ঘটলে সে বুঝবে না। এই কথাটা মনে হয় তাহমিদের জেদ বাড়িয়ে দিয়েছিল। ঠিক তাই, উনি জেদের বসে ঠিক করলেন, আচ্ছা যা থাকে কপালে, একটা কুখ্যাত ভূতুরে বাড়িতে গিয়ে রাত কাটাবেন, প্রমাণ করেই ছাড়বেন যে ভূত তুত কিছু নেই। আর সেই বাড়িটা নিয়েও তো অনেক গল্প ছিল। গ্রামবাসীরা বলতো যে ওখানে রাত 3:35 নাকি অদ্ভুত সব কাণ্ড হয়, যে যায় সে ফেরে না। কিন্তু তাহমিদ এসব শোনার পাত্র নন। উনি ওয়ার্নিং সব উপেক্ষা করে সন্ধ্যায় ক্যামেরা নিয়ে হাজির হলেন সেই অভিশপ্ত বাড়িতে। ভেতরে ঢুকলেন। গল্পে যেরকম বর্ণনা দেওয়া আছে, মানে ধুলো মাখা ঘর, ভাঙা আসবাব, মাকড়সার জাল, একটা টিপিক্যাল ভুতুরে বাড়ির ছবি আর কি। আর ঢুকেই প্রথম যে ব্যাপারটা ঘটল সেটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। আয়নায় নিজের পাশে অন্য কারোর চোখ। হ্যাঁ, অথচ পেছনে কেউ ছিল না। তামিদ প্রথমে নিজেকে বোঝানোর চেষ্টা করল হয়তো যে এটা মনের ভুল বা আলোর খেলা। কিন্তু বেশিক্ষণ কি আর যুক্তি টেকানো যায়? রাত যত বাড়তে লাগলো, ঘটনাগুলোও যেন ঘনিয়ে আসতে শুরু করলো। ঠিক, যেমন ধরুন রাত 2টো বাজে, উনি ডায়েরি লিখছেন, অথচ বন্ধ জানালা দিয়ে হুঁ করে ঠান্ডা বাতাস আসছে। আবার করিডোরে পায়ের শব্দ। গিয়ে দেখলেন কেউ নেই, কিন্তু শব্দটা তো সত্যি। একদম। আবার যখন শব্দ শুনে পেছনে ঘুরলেন, দেখলেন লম্বা সাদা শাড়ি পরা একজন মহিলা, মুখে অন্ধকার, আঙুলে শুকনো রক্ত। কি সাংঘাতিক! উফ, ওই মহিলা আবার ইশারায় কি যেন দেখিয়ে মিলিয়েও গেল। এটা তো আর মনের ভুল বলে চালানো যায় না। না, একেবারেই না। তাহমিদের মতো একজন পাকা যুক্তিবাদী লোকও তখন নিশ্চয়ই নড়ে গেছিলেন। উনি তাড়াতাড়ি ক্যামেরার ফুটেজ চেক করলেন। আর ফুটেজে কি দেখলেন? যা দেখলেন তাতে তো ওনার আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। মহিলার মুখটা স্পষ্ট আর চোখ দিয়ে রক্ত গড়াচ্ছে। প্রচণ্ড ভয় পেয়ে গেলেন উনি। আর ঠিক সেই মুহূর্তে সময়টা খেয়াল করার মতো, ঘড়িতে 3:35। হ্যাঁ, একদম সেই মোক্ষম সময়টা। আর সাথে সাথেই ঘরের আলো দপ করে নিভে গেল। আর পেছন থেকে হিমশীতল একটা গলার আওয়াজ, তুই এখানে কেন এসেছিস? ও মাই গড, এবার তো মুখোমুখি। হ্যাঁ, মহিলাটি একেবারে তাহমিদের সামনে, ভেজা চুল, মুখে একটা গভীর কাটা দাগ, ভয়ঙ্কর রূপ। তাহমিদ তো পালাবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না, তাই তো? দরজা নাকি বাইরে থেকে বন্ধ ছিল। ঠিক কোনো উপায় নেই। মহিলাটা এগিয়ে আসছে আর বলছে, আর কোনো উপায় নেই, এবার তোর সব পথ বন্ধ। তাহমিদ তো তখন আতঙ্কে চোখ বন্ধ করে ফেললেন। তারপর তারপর জ্ঞান হারালেন। যখন জ্ঞান ফিরল, দেখলেন হাসপাতালের বিছানায়। এখান থেকেই তো আসল রহস্যটা জানা যায়, মানে রূপার ব্যাপারটা। হ্যাঁ, গ্রামের কেয়ারটেকার তাকে সব খুলে বলল। ওই বাড়িটা আসলে রূপার অভিশাপে অভিশপ্ত। রূপা ছিল ওই বাড়ির মালিকের মেয়ে। 20 বছর আগে, ঠিক বিয়ের রাতে, কি হয়েছিল? সম্পত্তির লোভে তার স্বামী আর শ্বশুর বাড়ির লোকেরা তাকে খুন করে ওই বাড়ির কুয়োতে ফেলে দিয়েছিল। ভাবা যায়? ভয়ানক। আর সেই রাত 3:35 সময়টা, ওই সময়ই ওটে খুন করা হয়েছিল। তাই তার অতৃপ্ত আত্মা সুবিচারের আশায় প্রতি রাতে ওই সময়ই হানা দেয়। তাহমিদ এই গল্পটা শোনার পর কি করলেন? ওনার তো অবিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাওয়ার কথা। একদম। উনার মধ্যে একটা বিরাট পরিবর্তন এলো। উনি ঠিক করলেন রূপাকে ন্যায় বিচার পাইয়ে দেবেন। এটা তার একটা প্রতিজ্ঞা হয়ে দাঁড়ালো। শুধু প্রতিজ্ঞা নয়, উনি কাজেও নামলেন। হ্যাঁ, কেয়ারটেকারের থেকে একটা তাবিজ নিয়ে আবার গেলেন সেই বাড়িতে। সেই রাত 3:35 রূপার আত্মা যখন এলো, তাহমিদ তাকে কথা দিলেন যে সুবিচারের ব্যবস্থা করবেন। তারপর গ্রামবাসীদের সাহায্য চাইলেন, তাই না?
ঠিক গ্রামবাসীদের সাহায্যে রূপার বাবার কিছু পুরনো কাগজের মধ্যে একটা চিঠি পাওয়া গেল, যেখানে স্পষ্ট লেখা ছিল যে মেয়ের মৃত্যুর জন্য শ্বশুরবাড়ির লোকেরাই দায়ী। এই চিঠিটা তো একটা বড় প্রমাণ। এটা নিয়ে পুলিশে গেলেন নিশ্চয়ই। হ্যাঁ, পুলিশ নতুন করে তদন্ত শুরু করল আর সত্যিটা বেরিয়ে এলো। রূপার শ্বশুরবাড়ির একজন বয়স্ক লোক শেষ পর্যন্ত সব স্বীকার করল। অবশেষে তাহলে রূপার আত্মার মুক্তি হলো। তাহমিদ পুলিশ আর গ্রামবাসীদের নিয়ে শেষবারের মতো ওই বাড়িতে গেলেন। রাত ৩:৩৫-এ রূপার আত্মাকে জানালেন যে হত্যাকারীরা ধরা পড়েছে, তাদের শাস্তি হবে। গল্পে বলা হয়েছে তখন রূপার মুখে নাকি একটা অদ্ভুত শান্তির হাসি ফুটে উঠেছিল। তারপর সে মিলিয়ে যায়। বাহ, গ্রামের অভিশাপও কাটলো তাহলে, হত্যাকারীদেরও শাস্তি হলো। হ্যাঁ, আর তাহমিদের জীবনটাও বদলে গেল। উনি ডায়েরিতে লিখেছিলেন যে এই ঘটনাটা তাকে শিখিয়েছে ন্যায় বিচারের জন্য সাহস আর ধৈর্য কতটা দরকার। আর উনি রাসেলের সেই কথাটা, ভূত নয় তবে তারা অশরীরী, এটার মানেও হয়তো বুঝতে পারলেন। ঠিক, মানে যুক্তি দিয়ে হয়তো সব ব্যাখ্যা করা যায় না, কিন্তু মানুষের তীব্র আবেগ, যন্ত্রণা বা কোনো গভীর অবিচারের রেশ, সেটা হয়তো সত্যিই কোথাও একটা ছাপ রেখে যায় যা সহজে মোছে না। এই গল্পটা কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দেয়। সত্যিই কি পুরনো কোনো অবিচার বা তীব্র আবেগ কোনো জায়গায় এমন দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে, নাকি এটা নিছকই অলৌকিক? হয়তো সত্যিটা এই দুটোর মাঝামাঝি কোনো জায়গায় লুকিয়ে থাকে। কি বলেন? এই উত্তর খোঁজার ভারটা না হয় শ্রোতাদের ওপরেই ছেড়ে দিই আমরা।